স্ট্রং রুটস আজকে এমন ভাবে বুঝবো, একটা অটোবায়োগ্রাফি যে এত সুন্দর করে বোঝা যায় এবং নিজের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে। আজকের এই অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি স্ট্রং রুটস, অর্থাৎ শক্ত ভিত, গোড়া মজবুত। যদি তুমি কোনো অভব্য আচরণ করো, দুটো লোক কিন্তু বলবে তোমার পারিবারিক শিক্ষা ভালো না, অর্থাৎ তোমার রুটস স্ট্রং না। তাহলে তোমার ব্যবহার, তোমার আচরণ তোমার পারিবারিক শিক্ষাকে দর্শায়। আমরা যে ব্যক্তি সম্পর্কে আজকে জানবো, সে ভারতের 11th প্রেসিডেন্ট ছিলেন। সব থেকে বড় পরিচয়, পৃথিবীতে এমন কোনো হিন্দু নেই যে এই মুসলমানকে ঘৃণা করে। তার নাম এপিজে আব্দুল কালাম। তিনি দেখতে শাহরুখ খানের মতন সুন্দর নয়, কারণ তিনি সুন্দর ইংরেজি ছেলেদের ক্ষেত্রে বলেছিলেন হ্যান্ডসাম। এই হ্যান্ডসাম মানে রাস্তায় যেই ছেলেগুলো উড়ন্ত গতিতে ছুটন্ত মামুনিকে নিয়ে মোটরসাইকেলে করে ছুটছে আর তোমার মনে হচ্ছে সেই ছেলেটি হ্যান্ডসাম, তুমি ভুল করছো। হ্যান্ডসাম মানে যে ছেলেটি তার পরিবারের হাতে সামথিং দিতে পারে, অর্থাৎ উপার্জন করার যোগ্যতা রাখে। হতে পারে সে দেখতে অতটাও সুশ্রী নয়, তবুও সে কিন্তু সুন্দর। ছেলেদের সুন্দরতা তার যোগ্যতায় প্রকাশ পায়। তাই মনে রেখে দাও, এই সেই ব্যক্তি যাকে আমি আমার আইডল মনে করি। উইলিয়াম এই এপিজে আব্দুল কালাম, তার জন্ম আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি 1931 সালে, তার মৃত্যু 2015 সালে। তার বিখ্যাত অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, এই উইংস অফ ফায়ার থেকেই কিন্তু এই স্ট্রং রুটসটা নেওয়া। কত সালে প্রকাশিত? 1999। যতটুকু জানার প্রয়োজন ততটুকুই জানবো। তিনি কিন্তু তার লেখা বিখ্যাত কিছু গ্রন্থের মধ্যে ইন্ডিয়া 2020, আর আমি ইগনিটেড মাইন্ড কথাটা লিখেছি এই কারণেই, এই শব্দটা জানাবো তাই। ইগনিটেড কথার অর্থ বার্নিং, জ্বলন্ত হৃদয়। হয়তো একটা ছেলের বিরাট সুঠাম চেহারা, হেভি বডি বিল্ডার, এরকম করে হাঁটে, তোমার মনে হতে পারে দারুণ। হয়তো একটা ছেলে একদম রুগ্ন, কিন্তু ওর ভেতরে যে ইচ্ছেটা ইগনিটেড, ও জীবনে কিছু নিজের জন্য এবং পরিবারের জন্য করতে চায়। সুতরাং এই ইগনিটেড মানে কি বললাম? বার্নিং মাইন্ড। কালাম এমন ব্যক্তি যিনি বলেছেন, ডোন্ট বিলিভ ইন লাক, বিলিভ ইন হার্ড ওয়ার্ক। ভাগ্যের উপরে বিশ্বাস করো না, পরিশ্রমের উপরে বিশ্বাস করো। কালাম এমন ব্যক্তি তিনি বলেছেন, উইনার্স আর নট দোজ হু নেভার ফেইল। তারা জয়ী না যারা কখনো ব্যর্থ হয়নি, বাট দোজ হু নেভার কুইট, যারা কোনোদিন হাল ছাড়েনি তারাই জয়ী। তিনি বলেছেন, ফেইল কথার অর্থ কি? ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। তিনি বলেছেন, জীবনে এন্ড বলে কিছু নেই, এন্ড মানে এফার্ট নেভার ডাইজ। সেই ব্যক্তি সম্পর্কে আমরা আজকে পড়ব, তার জীবন বৃত্তান্ত, তার জীবন শিক্ষা, তার জীবন শৈলী, তার এবং স্পিরিচুয়ালিটির সঙ্গে কি সম্পর্ক আমরা জানতে পারবো। আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমার জন্ম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের দ্বীপবর্তী একটি শহর, তার নাম রামেশ্বরম, সেই জায়গায় আমার জন্ম। ইন দি আর্স্ট ওয়াইল, শোনা, এই আর্স্ট ওয়াইল মানে অ্যানশিয়েন্ট। কি বললাম? এই আর্স্ট ওয়াইল মানে অ্যানশিয়েন্ট, মানে প্রাচীন মাদ্রাস স্টেট, অর্থাৎ মাদ্রাস রাজ্যের রামেশ্বরম নামক একটি আইল্যান্ড টাউন আছে, সেইখানে এক মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। আমি মানে কে? এপিজে আব্দুল কালাম, যার পুরো নাম আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম। আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফি আছে, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পাবে, কি সুন্দর লাগবে।
তোমরা শুনো, অবশ্যই আমি তোমাদেরকে সুযোগ পেলে দেখাবো। দারুণ। মাই ফাদার, আমার বাবা, ছোট্ট করে একটা কমা দেওয়া আছে না শোনা, তার নাম জৈনুল আবদিন। এই যে কমা কমা দিয়ে লেখা এই গ্রামারটার নাম নাউন ইন অ্যাপোজিশন। আমি বলেছি গ্রামার পারি না, এটা তো অজুহাত, গ্রামার পারতে হবে, এটাই বাস্তবতা। এই কমা দেওয়া, আমার বাবা, এখানে মাই ফাদার ওয়াজের জায়গাটা কমা দিয়েছে, তার নাম জৈনুল আবদিন। এখানে আবারটা হি হ্যাড হতো, আবার কমা দিয়েছে, সুতরাং এই কমা কমা দিয়ে গ্রামারটার নাম নাউন ইন অ্যাপোজিশন। হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন। তোরা কি জানিস এডুকেশন উচ্চারণটা ভুল, উচ্চারণটা এডুকেশন। কি বললাম? ডি ইউতে জু উচ্চারণ হয়। তুই কাকে বলবি তোকে মারবে। আমার বাবার কোনো পুঁথিগত বিদ্যা ছিল না, অর্থাৎ আমরা যে পড়াশোনা শিখছি এই পড়াশোনাটাকে বলা হয় ফর্মাল এডুকেশন। নর মাচ ওয়েলথ, আমার বাবার কোনো অর্থ তেমন ছিল না, অর্থাৎ আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মেছি। আমার বাবা না পুঁথিগত বিদ্যায় আছে, না আমার বাবার কোনো অর্থ সম্পদও আছে। ডেসপাইট মানে সত্ত্বেও, দিস, এই যে দিস, দোজ, দিস, দ্যাট, কি বললাম? দিস, দিস, দ্যাট, দোজ, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি? প্রোনাউন। দিস মানে এইটা, দিস মানে এইগুলো, দ্যাট মানে ওইটা, দোজ মানে ওইগুলো। ও স্যার এগুলো কি কাজে লাগবে? আনসিন প্যাসেজ থেকে 5 নম্বরে গ্রামার দেয়, সেখান থেকে এটা দিতেই পারে, কোনো গ্যারান্টি নেই। ওকে, তাহলে এই ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধে, যারা অনলাইন ক্লাসেস করছো প্রতিটা মানে, যেমন এরা লিখে নিচ্ছে, এরা প্রত্যেকে লিখে নিচ্ছে, তোমাদেরকেও লিখে নিতে হবে। ডিসঅ্যাডভান্টেজেস মানে কি বললাম? অসুবিধে। হি পজেসড, ও শোনা, পজেস মানে অর্জন করা। কি অর্জন করেছিল? গ্রেট ইনাট উইজডম। ইনাট মানে অন্তর্নিহিত, উইজডম মানে কি? জ্ঞান। আমার বাবার একটা এমনি জ্ঞান বা বোধ আছে। অনেকে দেখবি অনেক বড় বড় চাকরি পরীক্ষায় বা বড় বড় পরীক্ষায় পাশ করেছে বা বড় বড় ডিগ্রিধারী, কিন্তু তারা তাদের বয়সের থেকে যে যদি কেউ বড় হয় তাকে সম্মান করতে জানে না, তারা আমার চোখে কিন্তু শিক্ষিত নয়। তোরা লক্ষ্য করে দেখবি কোন বৃদ্ধাশ্রমে কখনো কোনো খেটে খাওয়া মানুষের বাবা মা থাকে না। কার বাবা মা থাকে? সমাজের উঁচু স্থানীয় সকল শিক্ষিতের বাবা মারাই থাকে। তাহলে তারা কিন্তু শুধু ফর্মাল এডুকেশন নিয়েছে, ইনাট উইজডম তাদের নেই। আর কি? আর ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ এই জেনারসিটি মানে উদার, তার মন অত্যন্ত উদার ছিল, মানে আমার বাবা অত্যন্ত দানবীর। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, 90 আম্মা, সরি 80 আম্মা। তার ছিল একজন আদর্শ সঙ্গিনী, দ্যাট ইজ কল্ড হেল্পমেট। আমরা আজকাল খুঁজি গার্লফ্রেন্ড, হেল্পমেট খুঁজি না। হেল্পমেট আলাদা, হেল্পমেট তোমায় তোমার উন্নতিতে সাহায্য করবে, তারাই হয় হেল্পমেট। কালামের মা বাবা, বাবার একজন আদর্শ হেল্পমেট ছিল কে? আমার মা, তার নাম 80 আম্মা। আই ডু নট রিকল, আমার মনে পড়ে না, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। ও শোনা, এই যে ফেড, ফেড একটা কজেটিভ ভার্ব। কি বললাম? আমার ঠিক মনে পড়ে না যে আমার মা প্রতিদিন কত মানুষকে খাওয়াতেন, বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি যথেচ্ছ পরিমাণে নিশ্চিত, that far more outsiders ate with us
আমাদের সঙ্গে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার, মানে আমাদের পরিবারের সমস্ত সদস্যকে এক জায়গায় করলেও এত লোক তো হওয়ার কথা না। প্রতিদিন খেতে বসছি, দেখছি অনেক লোক, আমাদের টোটাল পরিবারে হয়তো 10 জন, খেতে বসছে 20 জন। কি ব্যাপার? তাহলে মানে আমার মা, আমি ছোটবেলায় দেখেছি তার ক্ষমতার বাইরে গিয়ে হেল্প করত। কালামও তাই, তিনি কোনোদিন বিয়ে করেনি। তাকে একবার সাংবাদিক প্রশ্ন করেছেন, আচ্ছা আপনি বিয়ে করেননি কেন? কালাম ঠিক ফ্র্যাঙ্কলি অ্যান্সার দিল, ও যা ভুলে গেছি। কারণ আমরা যেটাকে জীবন বলে মনে করি, ওটা ছাড়াও জীবনে অনেক উদ্দেশ্য আছে। তারা হলে কালাম কোনোদিন কালাম হতেন না, বিবেকানন্দ কোনোদিন বিবেকানন্দ হতেন না। আমাদের তো একটাই সূত্র, জিনে কা হে 4 দিন, ও বাস যাবে প্রতিদিন, ও খাচ্ছি দে যে, তুমি খাচ্ছ আমি জানি, মনে প্রাণে লাগছে না গানগুলি। তাহলে এই আই ডু নট রিকল থেকে পুট টুগেদার পর্যন্ত ব্র্যাকেট করব, এটা কিন্তু স্প্লিটিং করতে হবে। আবার মাই ফাদার থেকে ওয়েলথ পর্যন্ত ব্র্যাকেট করব, এটাকেও স্প্লিটিং করতে হবে। ঠিক আছে? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ভালো করে শোনো, আমার বাবা মা ব্যাপকভাবে ওয়াইডলি রিগার্ডেড মানে পরিচিত, সম্মানিত আদর্শ দম্পতি হিসেবে। একদিন কালামের বাড়িতে অনেক লোকজন তো খেত, তাই কালামের বাবা, তিনি একজন বোটম্যান ছিলেন, অর্থাৎ ফিশারম্যান বলতে পারো, জেলে। তা তিনি সন্ধ্যের পর বাড়ি ফেরেন, তার জন্য রুটি বানাতে হবে। রুটি বানানোর জন্য, 2টো রুটি বানাবার জন্যই আটা ছিল, আর ছিল না। তার 2টো রুটি বানাতে গিয়ে ওর মা একটু ঘুমিয়ে পড়ে, আর রুটিটা পুড়ে যায়। পুড়ে গেলে আর তো উপায় নেই, আর অন্য রুটি বানাতে পারবে না। তো ওর মা ওই 2টো রুটি, পোড়া রুটি দুটোই খেতে দেয়। ওর বাবা কোনো শব্দটুকু না করে ওটা খেয়ে উঠে যায়, এবং হাসি মুখেই। আমাদের বাড়িতে হলে কি হতো? হ্যাঁ, সারাদিন খেটে উঠে আসলাম, কোনো তোমাদের বোধ নেই? একটা মানুষ খেটে রক্ত জল করে ইনকাম করছে, হ্যাঁ তুমি এমন করতে পারলে? বাবা যখন রাত্রিবেলায় শুয়ে আছে, ওর মা প্রশ্ন করছে, হ্যাঁ গো, কালাম কিন্তু পাশের ঘরে শুনছে, যে আমি তোমাকে পোড়া রুটি দিলাম, তুমি আমায় বকলে না কেন? বলছে, কি দারুণ কথা, সবসময় এটা শেখ যে আমি রুটিটা পোড়া খেয়েছি, হয়তো আমার জিভে যতটুকু সময় ছিল ততটুকুই আমি বুঝতে পেরেছি, এখান থেকে সবই এক। কিন্তু যদি ওই পোড়া রুটির জন্য আমি তোমায় 2টো কটু কথা বলতাম, তাহলে আজীবন তোমার মনটা পুড়ে যেত। আমার কাছে তোমার সঙ্গে আমার সম্পর্কটা অনেক বেশি দামি ওই রুটিটার স্বাদের থেকে। দ্যাট ইজ ওয়াই দে ওয়ার রিগার্ডেড অ্যাজ আইডিয়াল কাপল। তোর ঠাকুমা দাদুকে দেখবি একে অপরকে তুমি করে বা আপনি করে ডাকতো, শুনুন ভালো আছেন, খেতে আসুন। আগামী দিনে তুমি এসছে, এখন কিন্তু জামানা তুই, কটা দিন অপেক্ষা কর, এইভাবেই ডাকবে। চিন্তা করিস, তোদের কপালে তাই আজা আসছে, তার মানে সম্মান কমছে। তাই জন্য তারা কালামের বাবা মা আর আমাদের অগাশ্রী। দেখো, তাদেরকে কি বলা হতো? আদর্শ দম্পতি বলা হতো, কাপল। মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের পূর্বপুরুষ বা বংশপুরুষ, লিনিয়েজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড। আমার যে মা, তার বংশ পরিচয় অনেক বেশি বিখ্যাত, অনেক বেশি খ্যাতনামা। আমার মা বড়লোক পরিবার থেকে এসছে। ওয়ান অফ হার 4 বিয়ার্স, 4 বিয়ার মানে 4টে বিয়ারের বোতল নয়, 4 বিয়ার মানে পূর্বপুরুষ। তার একজন পূর্বপুরুষকে হ্যাভিং বিন বেস্টোড, বেস্টোড মানে প্রদান করা,
প্রদান করা হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর। কোন টাইটেল? বাহাদুর টাইটেলে কারা প্রদান করেছিল? বাই দা ব্রিটিশরা। তাহলে মাই প্যারেন্টস থেকে কাপল পর্যন্ত ব্র্যাকেট করব, এটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে এবং এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমার মায়ের পূর্বপুরুষেরা যথেচ্ছ সম্ভ্রান্ত, আর আমার মায়ের বিয়ে হয়েছে এক মিডল ক্লাস পরিবারে। আমার মা কোনোদিন কমপ্লেন করেনি, আমার মা কোনোদিন কমপ্লেন করেনি, এবং তারা ভালো ছিল, ভালোবেসে ছিল, সুখী ছিল। তাই জন্য আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমাদের অনেকগুলো ভাই বোন ছিল, কিন্তু তাদের মধ্যে আমি একজন। শর্ট বয়, একটা ছোট্ট ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, খুব একটা ভালো দেখতে নয়। কারণ নিজেই বলছে আমার দেখতে খুব একটা ভালো না। বর্ন টু আ টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, এবং আমার জন্ম হয়েছে এই লম্বা সুন্দর দেখতে বাবা মায়ের ঘরে। ঠিক সেম যখন আমি এই লাইনটা পড়ি তখন আমার কথাও মনে পড়ে। when I was a small kid, আমারও তাই মনে হতো আমি দেখতে ভালো না। আমাকে মনে করাতো আমার পরিবার, আমার মা যথেষ্ট সুশ্রী, আমার বাবা হ্যান্ডসাম, এরকম মনে হতো। এবং তারা দুজনে যখন একসঙ্গে বিয়ে বাড়ি যেত, আমি কি পড়লাম দে ডোন্ট কেয়ার, ভাবতোই না, কোনোদিন ভাবেনি। হয়তো তাদের শাসনের ধরন এটা ছিল এবং কোনো সমস্যা নেই। তাহলে আমার জন্ম হয়েছে সুন্দর দেখতে বাবা মায়ের ঘরে, তাতে আমার তো কষ্ট নেই। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা কিন্তু আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। পৈতৃক নিশ্চয়ই বোঝো, পূর্বপুরুষদের বাড়ি। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। এই লাইনটাকে পুরোটাই ব্র্যাকেট করব, স্প্লিটিং করব, যেটা 19 শতকের মাঝামাঝিতে তৈরি। শোনা, ইট ওয়াজ আ ফেয়ারলি, এটা ছিল একটা সুন্দর লার্জ বড় পাক্কা হাউস, মানে পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন, মানে চুনা পাথর দিয়ে তৈরি, অ্যান্ড ব্রিক। লাইমস্টোন মানে কি বললাম সোনা? চুনা পাথর। লাইম মানে চুন, আর স্টোন মানে পাথর, তাহলে চুনা পাথর দিয়ে তৈরি। আর কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি। কোথায় বাড়িটা অবস্থিত? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদের রাস্তায় আমাদের বাড়িটা। মাই অস্টেয়ার ফাদার, অস্টেয়ার কথার অর্থ হিসেবি, আমার হিসেবি বাবা। আজকে তোদের প্রত্যেকের মাথার উপরে প্রায় 5টা ফ্যান চলছে, আমার কাছে খুব একটা ফ্যানের হাওয়া আসে না, বাট আমার কিছু মনেই হয় না। কেন জানিস? মাই ফাদার ওয়াজ অলসো ভেরি অস্টেয়ার। আমি যখন গরমকালে ঘুমাতাম, মাঝরাতেই জেগে দেখতাম যে আমার পুরো বিছানাটা ঘেমে জল হয়ে গেছে। তার কারণ আমার বাবা ফ্যানের সুইচটা বন্ধ করে দিয়ে গেছেন। তার পেছনে কারণ কি? বিল উঠবে তাই। এতটা হিসেবি বাবার হয়তো কিছু করার ছিল না। এবং আমার পড়ার ঘরে কোনোদিন কোনো ফ্যান ছিল না, একটা ফ্যান ছিল, কিন্তু সদাই লজ্জাবতী, সবসময় ফ্যানটা ডুবুম করে পড়ে যেত। ও মনে হতো থাক, তুই লজ্জা নিয়েই থাক, আমি এমনি পড়ি। পজিটিভ দিক কি? আমার কষ্ট করাটা, সহ্য করাটা অভ্যাস পরিণত হয়ে গেছে। গরমকে গরম মনে হতো না। কারেন্ট চলে গেলে সবাই হাই হুতাশ করতো, আমার কোনো ব্যাপার না, আমি তার মধ্যে শুয়ে পড়তাম, কোনো ব্যাপার নেই। আজ আমি আমার ঘরে এসি লাগাচ্ছি না এই কারণে, যতদিন না আমি বাবা মায়ের ঘরে লাগাবো আমি লাগাবো। সো কালামের বাবা এই পরিমাণে অস্টিয়ার ছিল, কিন্তু used to avoid all inessential comforts, তিনি এড়িয়ে চলতেন সমস্ত ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়। শোনা, ইনএসেনশিয়াল মানে কি বললাম? তাহলে আসেনশিয়াল মানে এসেনশিয়াল, আসেনশিয়াল মানে এসেনশিয়াল, প্রয়োজনীয়, তাই না? তাহলে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস কি করতেন? ইনএসেনশিয়াল কমফর্টস এন্ড লাক্সারিজ, সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা তিনি এড়িয়ে চলতেন। আমাদের প্রত্যেকে অনেকেই আছে পড়তে বসে বালিশ একটা ঠ্যাঙের নিচে, একটা ঘাড়ের নিচে, একটা ফ্যান এই পাশে, একটা ও পাশে, তাও বাবা মা বলতে পর। এগুলো ইনএসেনশিয়াল কমফর্টস, এগুলো ভালো না। However,
যদিও অল নেসেসিটিস মানে সমস্ত নেচে নেচে সিটি দেওয়াটা, নেসেসিটি মানে প্রয়োজনীয়, আর প্রোভাইডেড ফর, সমস্ত প্রয়োজনীয় জিনিস দেওয়া হতো। কি কি? ইন টার্মস অফ ফুড, খাবারের ক্ষেত্রে, মেডিসিন, ওষুধের ক্ষেত্রে, অর ক্লোদিংস, জামা কাপড়ের ক্ষেত্রে। এগুলো ওর বাবা কার্পণ্য করতো না, কিন্তু এই ক্ষেত্রে আমার বাবা আরেক স্টেপ এগিয়ে। ওষুধ যদি বলতাম বাবা জ্বর এসছে, আগে খানিক মেরে নিত যে জ্বর আসলো কেন, তুমি কোনো অনিয়ম নিশ্চয়ই করেছো, অনিয়মটা করার স্পর্ধা তোমার কি করে হয়, আগে মেনে নিলে বলে আর জ্বর আছে না, নেই। ক্লোদিংস, আহা 10 পর্যন্ত হাফ প্যান্ট পরে পড়তে গেছি, স্কুলে গেছি, কিছু করার নেই, কিছু করার নেই। আমি আমার বয়স তখন কত, 14-15, বাবার মাপের একটা জামা বানিয়ে দিয়েছে, বলে তুই ইঙ্ক করে পড়বি। আরে ইঙ্ক তো করবো, কিন্তু বাথরুম পরে তুলতে তুলতে তো সমস্যা চলে যাবে। প্যান্ট বানিয়ে দিয়েছিল, একটা দারুণ প্যান্ট। আমার কোমর তখন প্রাউডলি শিল্পা শেট্টি 12 কি 13, প্যান্ট আমার 32-33, বলে বেল্ট দিয়ে পড়বি, মানে বেল্ট এখানতে এবার এখানেও চলে আসে। হাসি লাগছে, কিন্তু দুঃখ পেতাম সেই সময়, খুব দুঃখ পেতাম, খারাপ লাগতো। এবং আমি কোনোদিন পুজোর সময় বাবার কাছ থেকে জামা প্যান্ট নিই না, আজও নিই না। তোরা জানিস আমি বলেছিলাম, আমার থাবড়া মেরেছিল দোকানে সবার সামনে, একটা জিন্স প্যান্ট চেয়েছিলাম, তাই নিই না। তোমাদের জেঠিমা দেখছো কত সুন্দর, পড়ার সঙ্গে কোনো খাতির নেই, রেজাল্ট খারাপ করলে সুই গরম করে নখের তলায় দিয়ে দিত, 4 হাত কাটতাম, একবারও বলতো না কাটছিস কেন বাবা। পড়াশোনা এরকম শাসন করত, হয়তো ওনাদের শাসনের ধরন এটা ছিল বলেই আমি আজকে জায়গায় পৌঁছতে পেরেছি। But I love my parents very much, তাই না? চলো, ইনফ্যাক্ট আই উড সে, আমি বলবো মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমার শৈশবটা অত্যন্ত সিকিউর ছিল, সুরক্ষিত ছিল, বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, জিনিসপত্রের দিক থেকে আর মনের দিক থেকে, ইমোশনের দিক থেকে, তাই না? আই নর্মালি এট উইথ মাই মাদার। ছেলেরা সাধারণত মায়ের সঙ্গে খেতে বসতে ভালোবাসে, তার কারণ নিজের মাছটা আগে খেয়ে মায়েরটা অ্যাটাক করবে, তাই। I normally ate with my mother, sitting on the floor of the kitchen. রান্নাঘরের মেঝেতে বসে খাওয়ার একটা যে আনন্দ, ও আমরা তো এখন তোমার ডাইনিং টেবিল ছাড়া আমাদের হয় না, আমার ঠিক ভালো লাগে না, বসতে হয়, কি করব। কিন্তু এই যে ছড়িয়ে বসে খাওয়া, হাত দিয়ে খাওয়া, বিদেশি স্টাইল। কি বিদেশি স্টাইল? তারা চামচ ইউজ করে, একটা কাঁটা চামচ, একটা এমনি চামচ, ওরা আসলে খায় না, গর্বা করে, বুঝি না। আমি ফার্স্ট টাইম আমি বিরিয়ানি খেতে গেছিলাম রাজনন্দিনীতে, কলেজের বন্ধু বান্ধব মিলে। তা আমরা মাটন বিরিয়ানি নিয়েছি, একটা দামড়াপানা পিস, দামড়াপানা লাড্ডু, মানে আলু দিল। দেওয়ার পরে এবার আমি তো বিপদে পড়ে গেছি, সবাই খাচ্ছে, আমি এখান থেকে মারলে ওটা ওদিক চলে যাচ্ছে, খুব সমস্যা। তারপরে দেখলাম যে আচ্ছা কাঁটা চামচটা দিয়ে ধরতে হয়, নর্মাল চামচটা দিয়ে টানতে হয়, অত সময় আমার নেই, আমার হাত আছে। এই যে স্বাদ, দেখো বিদেশিরা কেন চেয়ার টেবিলে খায়, ওরা স্যুপ খায় তাই বেশি, আমরা স্যুপ খাই, আমরা পাপড় খেলি, পাশের বাড়ির লোক বসে পাপড় খাচ্ছে, আর she would place a banana leaf, ওরা আবার খাওয়ার সময় দেখবে কত কিছু, এখানে একটা এইখানে একটা করে নিয়ে বসে। আমাদের বিয়ে বাড়িতে ন্যাপকিন দিল পকেটে রেখে দিই, পরে মুখ মুখ পানি। she would place a banana leaf, হ্যাঁ ওদের তো অভ্যাস, ওদের আবার হাতে খেয়ে অভ্যাস, মানে পারবে না, ভাল লাগবে না। আর চামচ দিয়ে ছাড়াতে তোরা, ওরা তো স্যুপ খেতে পারে না, কি করে খাবে? তিনি কি করতেন, আমার সামনে একটি কলা পাতা রাখতেন,
আগেকার দিনে কিন্তু কলা পাতাই খাওয়া হতো। ব্যানানা লিফ বিফোর মি, আমার সামনে একটি কলা পাতা রাখতেন। তাই লাইনটাকে ব্র্যাকেট করে বলি ভয়েস চেঞ্জ। অন উইচ শি দেন, তার ওপরে তিনি তারপর ল্যাডেলড, ল্যাডেলড মানে নেড়ে দেওয়া, ল্যাডেল মানে কি তুই ভাতটা দেওয়ার আগে না একটুখানি হাতা দিয়ে নেড়ে নেয় তো ল্যাডেল বলে। কিন্তু তো রাইস ভাত দিত। অ্যারোমেটিক সাম্বার, জিভে জল আসছে আমার কিছু করার নেই। অ্যারোমেটিক মানে বেশ সুগন্ধি, অ্যারোমেটিক মানে কি বললাম সুগন্ধি। সাম্বার ইডলি সাম্বার সাউথ ইন্ডিয়ান খাবার তোমরা জানো তো, সুগন্ধি সাম্বার। আহা হা। ভ্যারাইটি অফ শার্ক, বিভিন্ন ধরনের টক জাতীয় খাবার। শার্ক মানে কি টক, সাউথ ইন্ডিয়ানরা প্রচুর টক খায়। হোমমেড পিকল, বাড়িতে বানানো আচার। ও আর ড্যালুপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এক হাতা, ড্যালুপ অফ মানে এক হাতা, ফ্রেশ মানে তাজা তাজা নারকেলের আচার। যেমন আসামে পাওয়া যায় বাঁশের আচার, বাঁশের চাটনি, হ্যাঁ কচি বাঁশের চাটনি পাওয়া যায়, আচার পাওয়া যায়, সেই খেতে দারুণ। ও আমি কোনোদিন খাইনি। তাহলে কি কি দেওয়া হতো? রাইস দিত, আমার সঙ্গে বলবে অ্যারোমেটিক সাম্বার, বলো আবার বলো রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ শার্ক, হোমমেড পিকেল, আর ডালুপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। আবার বলবে রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ শার্ক, হোমমেড পিকেল, ললিপপ, বান্ধব ললিপপ খাওয়া বললি কেন? আরেকটা হলো ডালুপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ক্লিয়ার? দ্য শিবা টেম্পল, মন্দির, দ্য শিবা টেম্পল মানে শিব মন্দিরটা, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত বানিয়েছে। কাদের কাছে? টু দ্য পিলগ্রিমস, পিলগ্রিমস মানে পূর্ণার্থীদের কাছে। লাইনটাকে ব্র্যাকেট করব, লিখব এসপি মানে স্প্লিটিং। ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। কাদের বাড়ি থেকে? কালাম। কালাম ছোটবেলায় এই শিব মন্দিরের পাশ দিয়ে যখন স্কুলে যেত, তখন স্কুলে যাবার সময় ও কিন্তু মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়তো। ওয়ান্স হি ওয়াজ আস্কড, why did you stop out here, তুমি কেন এখানে দাঁড়াও? কালাম so sweetly replied that there was some magnetic force in the chanting om. কালাম তার সমস্ত মিসাইলের নাম কিন্তু হিন্দু পুরাণ অনুযায়ী রেখেছিল অগ্নি, তাই না? দেখবে কালাম হিন্দু ধর্মকে খুব ভালোবাসতেন। আসলে ধর্ম সবাই এক, ধর্মের উদ্দেশ্যই মানবতা, হিউম্যানিটি, হিংসা নয়, ভায়োলেন্স নয়। তাই কালাম আরো একটা কারণে তার মন্দিরের সামনে দাঁড়াতো, কারণ এই মন্দিরে তার সব থেকে প্রিয় বন্ধু তার বাবার সঙ্গে ওই মন্দিরে পুজো করত। সেই বন্ধুর নাম হলো রামানন্দ শাস্ত্রী। কি নাম? এই রামানন্দ শাস্ত্রীর বাবা পক্ষী লক্ষ্মণন শাস্ত্রী, সে আবার কালামের বাবার প্রিয় বন্ধু। দেখেছো, ওপর তলায় কোনো মারামারি নেই, নিচ তলায় আমি হিন্দু তুই মুসলিম, আমি মারামারি কর। সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি তখনই হয় যখন তার ভেতরে রাজনীতি ঢোকে, তা না হলে কোন রকম কোন সমস্যা কোনোদিন ছিল না, আগামীতেও হবে না বা হতেও না। Our locality was predominantly Muslim, আমাদের এলাকাটা প্রধানত মুসলমান অধ্যুষিত। But there were quite a lot of Hindu families too, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারেরাও থাকতো। লিভিং amicably, সরি আমি না তুমি কেবলি, আমি কেবলি উচ্চারণটা এরকমই দাঁড়ায় AMICABLY, এটা উচ্চারণ আমি কেবলি নই, আমি কেবলি। শুনলি সেইটাই বারবার ফিলিং আছে, আমি কেবলি বলছি, আমি কেবলি। তো এর মানে হলো
ফ্রেন্ডলি এর মানে কি শোনা? সেখানে কিন্তু হিন্দু পরিবারেরাও মুসলিম পরিবারদের সঙ্গে বন্ধুত্ব পরায়ণ ভাবে বসবাস করত। উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলমান প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় বহু পুরনো একটা মসজিদ আছে। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, লাইনটাকে ব্র্যাকেট করব, স্প্লিটিং করতে হবে। যেখানে আমার বাবা আমাকে প্রতিদিন সন্ধেবেলার প্রার্থনার জন্য নিয়ে যেত। কে নিয়ে যেত? আমার বাবা। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া, আমার ছিল না, ফেইন্টেস্ট মানে সামান্যতম, আমার ছিল না সামান্যতম ধারণা অফ দ্য মিনিং অফ দি অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড, ওই যে আরবি ভাষায় যে মন্ত্রগুলো, যে প্রার্থনাগুলো চ্যান্ট করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, এর মানে কি আমি বুঝতাম না। আমরাও বুঝি না। আমরা হিন্দু, অনেক ধর্ম, আমরা অনেক মন্ত্র পাঠ করি, তার মানে বুঝি না। ওং জবাকুশম শঙ্কাশন কশ্যপিং মহাদ্যতিং দন্তারিং সর্ব পাপগ্নম প্রণতেস্মৈ দিবাকর, মানে বুঝি না। তাহলে মানে না বুঝে মন্ত্র পাঠ তরকারিতে লবণ ছাড়া, ঠিক তেমন। কিন্তু বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমাকে মানানো হয়েছিল দ্যাট দে রিচড গড, যে সেই মন্ত্র পাঠ করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। when my father, যখন আমার বাবা came out of the mosque, ওই মসজিদ থেকে বেরিয়ে আসতেন, বইয়ের দিকে তাকাবে শোনো, after the prayers, ওই প্রার্থনার পর, people of different religions, বিভিন্ন ধর্মের মানুষজন, would be sitting outside, বাইরে বসে থাকতো, waiting for him, তার জন্য অপেক্ষা করতো। বইয়ের দিকে তাকাও। many of them offered bowls of water to my father, অনেকেই আমার বাবাকে দিত, অফার করত বাটি বাটি জল। কেন বলো তো? ওই জল পর আমরা ছোটবেলায় খেয়েছিলাম, মনে আছে? ঝাড়াতেও গেছি আমরা অনেক জায়গায়, ওং দিং আর কিছু ভালো লাগুক আর না লাগুক, ফুডা এই লাগবে সেই, এবং বলতো উল্টো দিকে ঘোরো। কেন বলো দিন? তিনি ভুং ভাং মানতে পারছি তো, এবং ঘাট 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 সেই মজা ফুটি। আর আমার বিশ্বাস ওই ফু দিলে আমি সুস্থ, সত্যি তাই হয়ে যেতাম। কারণ এই যে বললো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস থাকে তাহলে পঙ্গু লঙ্গরতে গিরি, অর্থাৎ পঙ্গু পাহাড় চড়তে পারে যদি মনে বিশ্বাস থাকে। আমার বাবা কি করত? হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, যে কিনা তার আঙুলের অগ্রভাগটাকে ডুবিয়ে দিত ইন দেম, ওই বাটিগুলোতে এরকম করে দিত, and say a prayer, একটা মন্ত্র উচ্চারণ করতো। This water was then carried home for invalids, আর ওই জলগুলো পঙ্গুদের জন্য নিয়ে যাওয়া হতো বাড়িতে, ভাবো তো। এবং I also remembered, আমার এখনো মনে আছে, রিমেম্বার, people visiting our home, মানুষজন আমাদের বাড়িতে আসতো, to offer thanks, ধন্যবাদ দিতে। আফটার বিং কিওর্ড, সুস্থ হয়ে যাবার পর মানুষজন আমাদের বাড়িতে আসতো ধন্যবাদ জ্ঞাপনের জন্য। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় হাসতো, অ্যান্ড এবং বলতো, আস্ক দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল, আমায় ধন্যবাদ দেবেন না, ধন্যবাদ দিন উপরালাকে, ঈশ্বরকে। একজন মানুষ পঙ্গুকে সুস্থ করে তুলছে, তিনি কোনোদিন নিজে ক্রেডিট নেয়নি। আর আমাদের এখানে একদিন হাগা বন্ধ করতে পারলি, সেই লোক বলে বাবা হাগানন্দ, ক্রেডিট নীতি নীতি, উনি বড় লোক। কালাম ছোটবেলা থেকে বাবার কাছ থেকে এটা শিখলো যে পৃথিবীতে আমরা যাই করি তার ইচ্ছেই করি। কার ইচ্ছাই করি? উপরালার ইচ্ছাই করি। ক্লিয়ার? দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এই রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত, একটু আগে আমি তার নামটা বলেছিলাম, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। যদি বাঙালিরা বলতো তাহলে বলতো পক্ষী লক্ষণ শাস্ত্রী, কিন্তু যেহেতু ইংরেজি টার্ম, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, তিনি আমার বাবার অত্যন্ত নিকট এক বন্ধু। ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার ছোটবেলার মানে আমার শৈশবের
ভিভিড মানে ওমা লিখে নিতে হবে স্পষ্ট। একটা মেমোরি মানে স্মৃতি। আমার মনে আছে ইজ অফ দ্য টু মেন, এই দুজন মানুষকে নিয়ে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, অ্যাটায়ার মানে বেশভূষা। দুজনেই কিন্তু আলাদা আলাদা ধার্মিক বা সাম্প্রদায়িক পোশাক পরা। মুসলিম টুপি পরবে, লুঙ্গি পরবে, পাজামা পাঞ্জাবি পরবে, আর হিন্দু স্যাক্রেড থ্রেড, একটা দড়ি নেবে, কইতে যেটাকে আমরা বলি অ্যাশেস নেবে, তাই তো, টিকা পরবে, ধুতি পরবে, আর গেঞ্জি পরবে, তাই তো। তো এই যে দুজনেই ট্র্যাডিশনাল অ্যাটায়ার আলাদা, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, তারা কিন্তু দুজনেই ধর্ম নিয়ে আলোচনা করতো। আরে ওপর তলায় কোনো মারামারি নেই, সব নিচ তলায়, কারণ কথায় আছে অল্প জলের মাছ লাফায় বেশি। আর পলিটিশিয়ানসরা জানে তোমাদের মধ্যে একটুখানি ধর্মের সুশ্রুরি দিলেই তোমরা এরম করে উঠবা আর ভোট আমরা জিতবো। দিস ইজ এন্টায়ার গেম অফ ভোট ব্যাংক। তোমার বাড়িতে বা তোমার গ্রামে আগুন লাগলে কোনো নেতারা আসবে না। নেতারা মিথ্যে চোখের জল নিয়ে তোমায় জাস্ট মিথ্যে সান্ত্বনা দেবে, কি ক্ষতি হয়ে, ক্ষতিটা কার জন্য হলো? আমি যদি আজ থেকে 10 বছর পরে রাজনীতিতে নামি, লোকে আমাকে আগে দুটো বাজে কথা বলবে, যে লোকটির লোভ বেশি তাই না নেমেছে। কিন্তু এই ভয়ে যদি ভালো মানুষগুলো না নামে, তাহলে কিন্তু খারাপ মানুষগুলোই রাজ্যকে চালাবে। আমি নামবো সময়, হয়তো বা যখন তোরা ভোটার হবি। এছাড়া সবাই নাম উঠেছে তো। When I was old enough, যখন আমার যথেষ্ট বয়স হয়েছিল, টু আস্ক কোশ্চেন, ভালো করে বোঝ সম্পিতা, প্রশ্ন করার মতন বয়স হয়েছিল। এখনকার পোলাপান একটুখানি একটুখানি পোলাপান, বাবা বা আই লাভ ইউ মানে কি বা প্রশ্ন করে, কোথা থেকে শিখেছে? মোবাইল থেকে। আগে প্রশ্ন করার আগে ভাবতাম বাবাকে বলবো একটা আইসক্রিম কিনে দাও, কেন বাবা আইসক্রিমের পরিবর্তে হয়তো আইসক্রিম লাঠি মারলে, ভয়ে বলিনি বাবা কে, মানে মুড দেখে বলছিলাম কি বাবা কি কি আছে না ভালো বলতো, হ্যাঁ বলো বাবা একটা আইসক্রিম। কত ঢং করতে এখন, আইসক্রিম মানে ওরা আগে ছিল ডিমান্ড, আর এখন হাক দিতেই হবে, না দিলে তুমি কিরাম বাবা। I asked my father about the relevance of prayer. আমি বাবাকে প্রার্থনার রেলেভেন্স মানে গুরুত্ব জিজ্ঞাসা করেছি। ও বাবা, আমরা প্রার্থনা কেন করি? এই মসজিদে যাচ্ছি, গিয়ে আমরা প্রার্থনা করছি কেন বাবা? দেখো, মুসলমানেরা, আমার মুসলিম ভাইয়েরা ঈশ্বরকে যখন প্রণাম করে, প্রপারলি প্রণাম করে। তারা কি সুন্দর নত জানু, তারা একদম পড়ালাকে ডাকে প্রণাম করে। আর হিন্দু আগে শুয়ে পড়ে করতো, তারপরে এরামে, তারপরে এরামে এলো, তারপরে এরাম, এখন কদিন পর হাই শিবা হোয়াটসঅ্যাপ গুড আসছে আসছে। মাই ফাদার told me, আমার বাবা আমায় বলেছিল, there was nothing mysterious in prayer, about prayer. আমার বাবা বলেছে, দেখ বাবা, প্রার্থনার মধ্যে কোনো অদ্ভুত কিছু নাই, রহস্যময় কিছু নেই। rather, অন্যথা, prayer made possible, প্রার্থনা সম্ভব করে, a communion, একটা সাম্প্রদায়িকতা, of spirit, মানে একটা সাম্প্রদায়িক আত্মা তৈরি করে, বিটুইন পিপল, মানে মানুষে মানুষেরা সম্পর্ক তৈরি করে। এই মুসলিমরা যখন প্রার্থনা করে বা নামাজ পড়তে যায়, তারপরে দেখবি ওরা উঠে একে অপরকে কোলাকুলি করে। হিন্দুদেরও করে, কীর্তনে গেলে দেখবা, ওরে কি কান্না, ধরবে। When you pray, যখন তুমি প্রার্থনা করবে, তিনি বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড ইয়র, তুমি অতিক্রম করবে, ট্রান্সেন্ড অতিক্রম করা, তোমার বডি মানে তোমার দেহ ছাড়িয়ে, এন্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, তোমার এই আত্মাটা বিলীন হয়ে যাবে
এই ব্রহ্মাণ্ডের একটি অংশের মধ্যে। তুমি প্রার্থনা করে দেখো, প্রার্থনা অনেক শক্তি আছে। শুধু কিছু না, ধরো তুমি ওম মন্ত্র উচ্চারণ করবে 100 বার, দেখবে তোমার মন একটা আলাদাভাবে পরিবর্তন হবে। হুইচ নোজ নো ডিভিশন, যেখানে কোনো ভেদাভেদ নেই। কিসের ভেদাভেদ নেই? অফ ওয়েলথ, সম্পত্তি, টাকা পয়সা, এজ, বয়সের, কাস্ট, জাতি, ক্রিড, ধর্মবিশ্বাস। ক্রিড মানে কি? ধর্মবিশ্বাস। যেখানে প্রত্যেকেই সমান, ঈশ্বরের কাছে প্রত্যেকেই সমান। আরো একটা জিনিস আমি বলি, কোন মসজিদে দেখবে না যে বড়লোকরা আগে নামাজ পড়বে, গরিবরা পরে নামাজ পড়বে। কিন্তু আমরা হিন্দুরাই দেখবে মন্দিরে 500 টাকার ডালি আগে, 10 টাকার ডালি নিচে। মা ওই ভোগ নেয় না। মা, তুমি কে বাপু? তুমি মাকে ভোগ দেবে, তুমি সেটা তিনি গ্রহণ করবেন? ঈশ্বরকে তোমার খাওয়ানোর ক্ষমতা আছে? কে হে তুই? কে রে তুই? কোন হনুদাস তোর বাতাসা খাওয়ার জন্য? মা তোর প্রপার ভালোবাসা চায়, প্রকৃত ভালোবাসা চায়। তাকে ভালোবাসতে পারলে এমনি তার জন্য ভেবে একটু চোখের জল ফেল, তাতেই তিনি খুশি। আমাদের মধ্যে রয়েছে এই ভেদাভেদটা, মুসলিমদের মধ্যে নেই। আজকে এতটুকু পড়লাম, আশা করছি স্ট্রং রুটসকে একটু অন্যভাবে আমরা দেখলাম, তাই না?